ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন রাষ্ট্রীয় সফরে, কিন্তু যে বিষয়টি গণমাধ্যমে আসে নাই এটি অত্যন্ত অ্যালার্মিং এবং বিপজ্জনক বটে। তিনি আমাদের সেনানিবাসে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গোপন একটি মিটিং করেছেন, যেটি আমরা কেউ জানি না। এই মিটিং কেন হয়েছে, কিভাবে হয়েছে, কার ইন্ধনে হয়েছে, উই ডোন্ট নো। কিন্তু এর সত্যতা এবং কি আলোচনা হয়েছে এটি অনতিবিলম্বে জাতির কাছে উন্মোচিত করতে হবে। কারণ পররাষ্ট্র সচিব তিনি আসবেন বাংলাদেশের সরকারের সাথে মিটিং করতে। তিনি আমার দেশের আর্মির সাথে কিসের মিটিং তার? আমার দেশের ক্যান্টনমেন্টে গিয়ে তার গোপন মিটিং কিসের? আপনারা জানেন যে গত 9 ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি একদিনের সফরে ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে করে বাংলাদেশে আসেন। এই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে একটা মিটিং করেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব তিনি কি আসলেই আর একটা দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন? সেনাপ্রধানের সঙ্গে তার কি কাজ? এটা অনেকের মতো আমারও বোধগম্য না। সেনাপ্রধানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রের কি আলোচনা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু কেউ জানে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসেছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে, বৈঠক করেছে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে, বৈঠক করেছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু একটা বৈঠকের কথা আসেনি গণমাধ্যমে। সেটি হচ্ছে গোপনে বিক্রম মিশ্রি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে। কি কথা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে? সেনাপ্রধানের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের গোপন বৈঠক কেনই বা, সেটা অবশেষে জানা গেল। কি এমন কথা হয়েছিল গোপনে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিবের ভারতের? আমরা সেটা দেখে আসি, কয়েকজনের মুখ থেকে বিস্তারিত শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গেই থাকবেন আমাদের। সেনাপ্রধানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রের কি আলোচনা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু কেউ জানে কিনা? অ্যাকচুয়ালি প্রথমে অনেক কিছুর চেষ্টা করেও কিছু না পেয়ে শেষ পর্যন্ত একটা বিশ্বস্ত সোর্স থেকে যেটা জেনেছি, সেটা যেহেতু এটা একটা সোর্স এবং এটা আমি শেয়ার করার মূল কারণ হচ্ছে এই সোর্সেরটা আমি যতবারই সেকেন্ড এবং থার্ড টাইম রিকনফার্ম করেছি সবকিছু কনফার্ম হয়েছে। বিশ্বস্ত সোর্স থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে বিক্রম মিশ্রের সাথে সেনাপ্রধানের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণ তদন্ত না করা, আর একটা হচ্ছে বাংলাদেশের সাথে সামরিক এবং বেসামরিক যে সমস্ত চুক্তি হয়েছে, যে চুক্তিগুলা এখনো পাবলিক হয়নি, এগুলো যেন পাবলিক না হয়। চুক্তির শর্তাবলীর মধ্যে তো শেখ হাসিনা বলিয়ে দিয়েছে আমরা ভারতকে যা দিয়েছি এখন পর্যন্ত কিছু দিতে পারেনি। সেম জিনিস যেন এই চুক্তিগুলো যেন পাবলিক না হয়। এখন আমি বলবো যে এটা করার কিন্তু বিক্রম মিশ্রের সাথে করার কথা ছিল সরকারের সাথেও আমার ধারণা সরকারের সাথেও করেছে, কিন্তু হি নোজ দ্যাট জেনারেল ওয়াকার ইজ এ স্টেক হোল্ডার, সো জেনারেল ওয়াকারের সাথেও সে একই বিষয়ে বক্তব্য রাখছে। এখন আমি আসি হচ্ছে আবার প্রফেসর আসিফ নজরুল প্রসঙ্গে। আমি অ্যাকচুয়ালি উনি যখন সংবিধান নিয়ে একটা বই লিখেছেন, ওই বইটা আমি এনেছি, বইটার অর্ধেক আমি পড়েছি এবং বিভিন্ন সময়ে উনার যে সমস্ত কমেন্ট করেছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদেশের যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করার কথা, আমি লেমম্যান ল্যাঙ্গুয়েজে বললাম। সো তার কয়েকটা ইয়ার মধ্যেও দেখেছি যে তারা বিদেশের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছে। সংবিধান এখন নাই, সংবিধান মানে হচ্ছে সংবিধান হলে এটা জনগণের জানার অধিকার আছে। আমি বলবো আমরা কি বিক্রম মিশ্র যে দাবিটা করছে, যে আশাটা করছে যে আমরা এই চুক্তিগুলো পাবলিক করব না, এমনকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করব, নাকি আসিফ নজরুল যেটা নিজে বলেছেন, বইতে লিখেছেন, বিশ্বাস করেছেন যে বাংলাদেশের সংবিধানে যে বিদেশের সাথে যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করতে হবে,
সংসদে তো আওয়ামী লীগ সরকার আলোচনা করে নাই, এখন আপনি পাওয়ার, আপনি হচ্ছে আইন মন্ত্রী, ব্যবস্থা গ্রহণ করেন, না হলে ইলিয়াস যেটা বলেছে যে আপনি ভারতীয় এজেন্ট, এটা প্রমাণিত হয়ে যাবেন। এখন আপনি দেখেন এই যে প্রমাণিত হওয়াকে প্রেফার করবেন নাকি এই চুক্তি যেগুলো হয়েছে এগুলা পাবলিকলি আউট করে দিবেন, পাবলিককে জানাবেন, এটা পাবলিকের জানার অধিকার আছে। এবং এটা করার জন্য জেনারেল ওয়াকারের কাছে গিয়েছে। এবং আমি মনে করি জেনারেল ওয়াকার স্যার, আমি আগেই বলতেছি, আপনার এখনো চান্স আছে, আমরা চান্স দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মতে আপনার কোনো চান্স আর নাই, আপনি তো সবকিছুই ভারতের কথা মতোই চলতেছেন এখন পর্যন্ত। বিক্রম মিশ্রের সাথে প্রথম কথা হচ্ছে আপনার এই মিটিংটা করা উচিত হয় নাই, যদি করেন এটা পাবলিকলি বলা উচিত ছিল যে এরকম একটা মিটিং হয়েছে, মিটিং শেষে আসেন। যেভাবে সবসময় একটা মিটিং করার পরে সাংবাদিকদের কোশ্চেনের অ্যান্সার দেয় আপনারা দিতেন, তাহলে তো আর কোনো কোশ্চেন থাকতো না। সো আমি আবার বলতেছি, জনাব আসিফ নজরুল, আপনি ভারতের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে, সামরিক বেসামরিক অন্য দেশের সাথে যে কোনোটা হইলেই সংসদের আলোচনা হওয়ার কথা আছে সংবিধান অনুযায়ী, আমাদেরকে দেখান, না হলে প্রমাণিত হবেন যে আপনি ভারতীয় এজেন্ট। আপনারা জানেন যে গত 9 ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি একদিনের সফরে ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে করে বাংলাদেশে আসেন এবং আসার পরে বলা যায় খুবই ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে। এবং সেখানে তিনি প্রথমে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সাহেবের সঙ্গে বৈঠক করেন, সেটা ছিল অফিসিয়াল বৈঠক। তারপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং এই সাক্ষাৎ করার পরে মানব জমিনের একটা খবর, আপনারা জানেন যে মানব জমিনের সম্প্রতি একটা ম্যাগাজিন জনতার চোখ, এটা খুব জনপ্রিয়, সেখানে লেখা হয়েছে যে এই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে একটা মিটিং করেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব তিনি কি আসলেই আরেকটা দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন? সেনাপ্রধানের সঙ্গে তার কি কাজ? এটা অনেকের মতো আমারও বোধগম্য না। দেখুন, আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী। এটা শেখ হাসিনা আমলে শেখ হাসিনা ছিলেন, এখন ইউনূসের সময় ইউনূস। তাহলে যদি প্রতিরক্ষা বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে ডক্টর ইউনূসের সঙ্গে তো এই বিক্রম মিশ্রি বৈঠক করেছেন, কিন্তু তারপরেও কেন তাকে তার 2 সফর সঙ্গী সহ 3 জন গিয়ে গোপনে সেনানিবাসে গিয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতে হলো? এবং সেই বৈঠকের খবর ভারতীয় কর্তৃপক্ষ, বাংলাদেশ কর্তৃপক্ষ বেমালুম চেপে গেল। এবং এটাই হচ্ছে আরো বড় রহস্য। তো আমারই আলোচনায় আজকে আমি চেষ্টা করব উদ্ঘাটন করতে যে আসলে ঠিক কেন আলোচনা হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বিক্রম মিশ্রির, এবং ঠিক কি আলোচনা হয়েছিল। তার আগে আমরা একটু দেখি যে এই জনতার চোখ ম্যাগাজিনে আসলে ঠিক কি লেখা আছে। এখানে লিখেছেন যে ঢাকায় 1 ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি। লিখেছে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল চারিদিকে, ছিল নতুন নতুন গুজব। গত 3 মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা 52 বছরের ইতিহাসে নজিরবিহীন। কেন এমনটি হলো? ভারতকে তো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। কিন্তু 5ই আগস্ট বাংলাদেশে রক্তাক্ত অভ্যুত্থানের পর ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। ঠুনকো কিছু ঘটনা নিয়ে শোরগোল ফেলে দিল ভারতীয় মিডিয়া। একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হলো। সবই হলো রাজনৈতিক বিবেচনা থেকে। বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটা সুর তুলে সীমান্তের ওপারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলো। রক্ষা পেল না আমাদের আগরতলার বাংলাদেশি মিশনও। ভারতীয় রাজনীতিবিদরা অহেতুক অপ্রয়োজনীয় বাক্যবাণে বাংলাদেশের গায়ে কালিমা লেপনের চেষ্টা করলেন। শান্ত এই ভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করে বসলেন। হ্যাঁ, এটাও সত্য যে 36 জুলাই খ্যাত 5ই আগস্ট বদলে দিয়েছে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা তথা রাজনীতির হিসাব নিকাশ। ভারতের সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার স্বৈরশাসনের শোচনীয় পতন হয়েছে ওই দিনে। এবং জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তার দুনিয়ায় একমাত্র মিত্র ভারতেই আশ্রয় নিয়েছেন। এবং হাসিনার প্রতি ভারতেরও ভালোবাসা খুবই নিঘাত, এটা প্রমাণিত। কিন্তু তাই বলি বাংলাদেশকে তারা পরিত্যক্ত ঘোষণা করবে না। মানে অনেকের মতে যে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধন অকাট্য, সম্পর্কে টানাপোড়েন হতেই পারে, যার প্রমাণ দিল ভারত। সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানাপোড়েনের মুহূর্তে ঢাকায় পা রাখলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভোরে দিল্লি থেকে দেশের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে উড়েলেন তিনি এবং দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 পররাষ্ট্র সচিব একান্তে বৈঠকে বসলেন। পরে বসলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক স্টক টেকিং বা স্ট্রাকচার আলোচনায়, নাম ফরেন অফিস কনসালটেশন বা FOC। প্রায় 3.5 ঘন্টা স্থায়ী ওই আলোচনা মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হলো এবং আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পয়েন্ট টু পয়েন্ট একদম বিশদ বিস্তৃত আলোচনা হলো।
সেখানেই গুরুত্ব পেল যে ভারতে বসে হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টিও। বৈঠকে অবশ্য হাসিনাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি, যদিও ঢাকায় এ নিয়ে আলোচনা তুঙ্গে। বৈঠক বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরতে পরবর্তীতে দুই সচিব আলাদা আলাদা ব্রিফ করলেন। ব্রিফিংয়ে আমাদের পররাষ্ট্র সচিব এক গাদা প্রশ্নের জবাব দিলেন, কিন্তু ভারতের বিদেশ সচিব কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হলেন না। মনে হলো যে তারা নিজের অবস্থানে অনড়। এবং বৈঠক সূত্রে আগেই খবর বের হয় যে বাংলাদেশে ভারত বিরোধিতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দিল্লির প্রতিনিধিরা। তারা বলেছেন যে তোমাদের বাংলাদেশে আমাদের ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান হচ্ছে, আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না। এটা বলেছেন ভারতের বিদেশ সচিব। খোলাসা করে আরো বলা হলো যে দুই প্রতিবেশীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক নির্ভরশীলতা এবং মাঝে মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মিশেল হয়ে থাকে, এটাই বাস্তব। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক এর ব্যতিক্রম নয়, কিন্তু সবকিছু ছাপিয়ে যায় যখন বর্ডারে রক্ত ঝরে, যখন বর্ডারে পাখির মতো গুলি করে মারা হয়। তাছাড়া মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগে এমন ঘটনা যখন সামনে আসে, বিশেষত আমাদের দেশে যেই হিন্দু নির্যাতনের দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে যখন বিশাল বড় করে দেখিয়ে গুজব ছড়ানো হয়, ফেক নিউজ ছড়ানো হয়, এবং এগুলো ভারতের বড় বড় রাজনীতিবিদদের মুখ থেকে যখন এসব কথা বের হয়, এবং ভারতকে আরো বলা হয় যে তোমরা এভাবে গুজব না ছড়িয়ে তোমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা তা যদি তোমরা কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে বলতে, তাহলে তোমাদের বিরুদ্ধে মানুষ এরকম খেপে উঠতো না, নিষেধাজ্ঞা করতো না। কিন্তু ভারত যা করেছে, এই কারণেই বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে খেপে গিয়েছে, এবং এগুলো করতে থাকলে সমস্যা আরো বাড়বে, সমস্যা কমবে না। এবং কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং এ সংখ্যালঘু নির্যাতনের বন্ধের বিষয়টি অনুরোধ করে গেলেন ভারতীয় সচিব, এবং তিনি ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে যান। তখনও কিন্তু তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক বাকি। 4:05 তিনি যমুনায় ঢুকলেন, যমুনায় প্রধান ইউনূস সাহেব থাকেন, এবং ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কভারেজ পেল, বাংলাদেশেও ভারতীয়। কিন্তু এটা খুবই রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সকল কর্মসূচি শেষ করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কয়েক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন। বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে রাত্র 8:35 পর্যন্ত এই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন, কার সঙ্গে দেখা করলেন তিনি এবং তার 2 জন সফর সঙ্গী। একটি গোপন সূত্র বলতেছে যে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটা গোপন রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন ঢাকার সেনানিবাসে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার এই বৈঠকটি হয়, এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা এবং বোঝার চেষ্টারও কোনো কমতি ছিল না। কিন্তু এই বিষয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশন যোগাযোগ করা হয়, কিন্তু কারো কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন, তার আগে হননি। যেটুকু জানা গিয়েছে যে সম্পর্কে মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা ভারত যা ভাবছিল তা থেকে বের হয়ে ভারতে ফিরে যাওয়ার আগে বাংলাদেশ বিষয়ে একটা ইতিবাচক ধারণা নিয়ে ফিরে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এই হচ্ছে গিয়ে জনতার চোখের খবর। এখন এখানে কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব, তিনি রাজনৈতিক ব্যক্তি। যদি ভারতীয় সেনার প্রধান বাংলাদেশে আসতো এবং এসে তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতেন, এটা মেনে নেওয়া যেত, কারণ উনিও সেনাপ্রধান। কিন্তু একজন বিদেশ সচিব তিনি বাংলাদেশে এসে তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তাহলে সেখানেই তো সব বৈঠকগুলো হয়ে গেল। এবং প্রতিরক্ষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা প্রধান উপদেষ্টা জবাব দিবেন, কারণ প্রধান উপদেষ্টা কিন্তু তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। সেটা না করে তিনি কেন গোপনে গেলেন ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করলেন, এবং সেটা কেন গোপন রাখা হলো, এবং সেখানে কি কথা হয়েছিল? তার মানে কি এটা হতে পারে যে যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত, কাজে এখানে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তাদের মুখ থেকে অনেক কথা শোনার পরেও এই বিক্রম মিশ্রি এগুলোকে পুনরায় যাচাই করার জন্য, পুনরায় আশ্বস্ত হওয়ার জন্য তিনি আসলে ক্যান্টনমেন্টে গিয়েছেন, গিয়ে সেনাপ্রধানের মুখ থেকে আশ্বাস নিয়েছেন। দেখুন, ভারতে অনেকে বলে যে ইউনূস সরকার কিন্তু আসলে প্রকৃত ক্ষমতাশালী না, আসলে প্রফেসর ইউনূস প্রকৃত ক্ষমতাবান না, পিছনে থেকে কলকাঠি নাড়ায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যেটা আমরা জানি সম্পূর্ণ মিথ্যা। কারণ ডক্টর ইউনূসের মতো লোক তিনি কখনোই সেনাপ্রধানের কলকাঠিতে তিনি নড়বেন না, তিনি এটা মেনে নিবেন না, এটা একদম স্পষ্ট। কিন্তু তারপরেও কেন বিদেশ সচিব তিনি গেলেন সেনাবাহিনীর প্রধানের কাছে? আমার মনে হয় ভারতীয় বিদেশ সচিব এই কাজটা করেছেন আর একটু রিকনফার্ম হওয়ার জন্য, যে দেখি যে উত্তর আমাকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব দিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা দিয়েছে এবং
প্রফেসর ইউনূস দিয়েছেন সেই কথার সঙ্গে সেনাবাহিনীর প্রধানের কথার মিল পায় কিনা বা অমিল থাকে কিনা, বা সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলাপ করে একটা নতুন চক্রান্ত করা যায় কিনা। এমনও হতে পারে যে তিনি বলতে পারেন যে দেশের এই পরিস্থিতিতে আপনার কিছুই করার নেই, বা আপনি কি ক্ষমতা নিয়ে নেবেন কিনা, এইরকম চক্রান্ত হতে পারে। কিন্তু আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি দেশপ্রেমিক, তিনি এই ফাঁদে কখনোই পা দিবেন না। একজন বিদেশ সচিব, তার তো আরেকটা দেশের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করার কোনো যুক্তি আমি দেখি না, এবং যে বৈঠক উপদেষ্টারা জেনেছেন বৈঠক হওয়ার অনেক পরে। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে এখানে অবশ্যই গোপন কোনো উদ্দেশ্য নিয়ে, যেটা ভারতের বিদেশ সচিব গিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতে। আমরা জানি না বৈঠকে কি হয়েছে, বাট আমি মনে করি যে সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে যে কোনো একটা চাল চালা হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেই ফাঁদে পা দেননি। এটা এখন পর্যন্ত আমার বিশ্লেষণ। এবং দর্শক, আমি আপনাদেরও মতামত জানতে চাই। যদিও এই ইউনূস সরকারের ভিতরে এটা নিয়ে গোপনে গোপনে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, তোলপাড়ও হচ্ছে, কিন্তু কেউ মুখ খুলতেছেন না, কারণ মুখ খোলার বিষয় না এগুলো, যেহেতু এটা রাষ্ট্র টু রাষ্ট্রের ব্যাপার। কিন্তু আপনারা কি মনে করতেছেন যে আসলে কেন এই আরেকটা রাষ্ট্রের বিদেশ সচিব তিনি সেনাবাহিনীর প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন, তাও গোপনে? এই বিষয়টা আসলে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত জানতে চাই। তবে এই বিষয়টা আমার কাছে অত্যন্ত অস্বাভাবিক ঠেকেছে এবং অত্যন্ত কূটনৈতিক শিষ্টাচার এবং রীতিনীতি বহির্ভূত হিসাবেই ঠেকেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন রাষ্ট্রীয় সফরে, কিন্তু যে বিষয়টি গণমাধ্যমে আসে নাই, এটি অত্যন্ত অ্যালার্মিং এবং বিপজ্জনক বটে। তিনি আমাদের সেনানিবাসে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গোপন একটি মিটিং করেছেন, যেটি আমরা কেউ জানি না। এই মিটিং কেন হয়েছে, কিভাবে হয়েছে, কার ইন্ধনে হয়েছে, উই ডোন্ট নো। কিন্তু এর সত্যতা এবং কি আলোচনা হয়েছে এটি অনতিবিলম্বে জাতির কাছে উন্মোচিত করতে হবে। কারণ পররাষ্ট্র সচিব তিনি আসবেন বাংলাদেশের সরকারের সাথে মিটিং করতে, তিনি আমার দেশের আর্মির সাথে কিসের মিটিং তার? আমার দেশের ক্যান্টনমেন্টে গিয়ে তার গোপন মিটিং কিসের? কি আলোচনা হয়েছে? কি বার্তা তিনি ভারত থেকে নিয়ে এসেছেন? এ বিষয়ে যদি এই সরকার এবং দায়িত্বশীল ব্যক্তিরা দ্রুত খোলাসা না করে, তাহলে কিন্তু এটাও বুমেরাং হয়ে যাবে। জনগণ চুপ থাকবে না। মনে রাখবেন, জনগণ হাসিনার মতো একটা নমরুদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, হাসিনার মতো ফেরাউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং ষড়যন্ত্র করে কেউ পার পাবেন না, টিকেও থাকতে পারবেন, একবারে নিশ্চিত থাকেন। তাই আমরা বলতে চাই, বিক্রম মিশ্রি আসছে, ইউনূস সাহেবের সাথে মিটিং করেছে, পররাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছে, নো প্রবলেম। কিন্তু ক্যান্টনমেন্টে তার কিসের গোপন বৈঠক? ক্যান্টনমেন্টে তিনি কেন গিয়েছেন? এটি আজকে দৈনিক ইনকিলাব পত্রিকায় আসছে এই নিউজটি। ইনকিলাবে না আসলে আমরা হয়তোবা কেউই জানতাম না। এই যে আমি যদি একটু আপনাদের দেখাই, ইনকিলাব পত্রিকার ওই নিউজটা একটু দেখান তো। আর কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত আসে নাই, আর কোনো গণমাধ্যম ছাপানোর দুঃসাহস দেখায় না। এই যে দেখেন, দৈনিক ইনকিলাব, ঢাকা সেনানিবাসে বিক্রম মিশ্রির বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে। চিন্তা করে দেখেন, এই হচ্ছে অবস্থা। তাহলে এই সরকারের নিয়ন্ত্রণ কি র দ্বারা নিয়ন্ত্রিত কিনা, ভারত দ্বারা পরিচালিত কিনা না, এটা কিন্তু গভীরভাবে আমাদের এখন সামনে এসে দাঁড়িয়েছে। তাই আমরা বলতে চাই, 2000 ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই সিংহাসনে আপনি বসে আছেন, আর এই সরকারি উপদেষ্টা যারা মাঞ্জা মারিয়ে ওই BMW চেয়ারে বসে এসির বাতাস খেয়ে ঘুরে বেড়াচ্ছেন আরামে, এই এসির বাতাস কিন্তু আপনাদের পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। জনগণ ছাড় দেবে না, এটা মাথায় রাখবেন। সবকিছু সহ্য করবে, কিন্তু ভারতের গোলামি আর ইন্ডিয়ার দাসত্ব এই দেশের জনগণ মানবে না। একবারেই পরিষ্কার আমাদের বক্তব্য। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতেছেন, আপনাদের মতামত কি থাকবে এই বিষয়টি নিয়ে, আপনারা কি বলবেন? প্রিয় বন্ধুগণ, আমি বেশি আর কথা বাড়াবো না, শুধুমাত্র এতটুকুই বলবো, দেশের অনেক কিছুই কিন্তু এখন আমাদের অজানা। এখনও কিন্তু দেশ নিয়ে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত কিছু মহল, এই সরকারের মধ্যেও ভারতীয় দাবেদাররা রয়েছে এবং দেশ নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের মুখোশ উন্মোচন করেছে তার প্রতিবেদনে, এবং তার প্রতিবেদনে বলা হয়েছে কারা কারা এই সরকারের মধ্যে ভারতীয় গোয়েন্দা হিসাবে কাজ করছে। সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন কত বড়
ভয়াবহ ষড়যন্ত্র কিংবা চক্রান্তে লিপ্ত হয়েছে কিছু আমাদের অপদার্থ উপদেষ্টা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের অভিমত জানাবেন, কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন দেখেছেন এবং আজকে শুনলেন যে গোপনে সেনা প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। এই গোপন বৈঠকের কারণটা আসলে কি, কেন এটা প্রকাশ্যে আসলো না, এতদিন পরে কেন জানাজানি হলো? অবশ্যই কমেন্টে জানাবেন। একটু সন্দিহান লাগছে এই জায়গায়।